আরে আমার ক্রাশের সাথে কথা বলছিলাম তো, একটু সময় তো লাগবেই, তাই না? নিসা অলি হাতের প্যাকেটটা দেখে মুখ ভেঙিয়ে বলে, তা তো ক্রাশ তোকে কি দিল? জানি ডারে, প্যাকেটটা খুলে দেখতে হবে। ঈশিতা বলে, তো তোর ক্রাশ কি তোকে প্রপোজ করলো নাকি? দেখ, উনি আমার ক্রাশ শুধু, বুঝলি, আর উনি অন্য একজনকে পছন্দ করেন। ঈশিতা অলির কথা শুনে চোখ বড় বড় করে বলে, কাকে? জানি না। আচ্ছা নিশা, আমার ক্রাশের সাথে তোর আগে কি দেখা হয়েছিল কখনো? নিসা অলির কথা শুনে বলে, শোন, আমার এখন ভালো লাগছে না, আমি গেলাম। নীরব দূর থেকে দাঁড়িয়ে এতক্ষণ নিসাকে দেখছিল। নিসার যাওয়ার দিকে এক নজর তাকিয়ে থেকে বলে, তোমাকে তো আমি আমার নিজের করেই নেব নিশা। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আর এদিকে তিশা খুব কষ্ট করে কাজের মেয়েটার কাছ থেকে যে শাড়িটা নিয়েছিল সেই শাড়িটা কাজের মেয়েটার মতো করে পরে নেয়। তিশা ঠোঁট ফুলিয়ে নিজ মনে বলে, বাপ রে বাপ, ওনারা শাড়ি এইভাবে পরে কি করে? না, এখন এসব চিন্তা না করে বাড়ি থেকে বের হতে হবে। হাতে বেশি সময় নেই, কিন্তু যাব কই এত রাতে? আচ্ছা, দেখা যাবে, আগে তো এই বাড়ি থেকে বের হই, তারপর সব হবে। তিশা অন্য একটা ঘর থেকে শাড়ি চেঞ্জ করে মাথায় ঘোমটা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে নিচে আসে। নিচে আসতে একটা কাজের মেয়ে তিশার হাতে একটা কফির মগ ধরিয়ে দিয়ে বলে, এটা বড় সাহেবকে দিয়ে আসো। তিশা দাঁত চেপে মনে মনে বলে, এটা আবার কোন ঝামেলাতে পড়লাম? তিশাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এটা পুনরায় বলে। কি হলো, যাও তাড়াতাড়ি। তিশা আবিরের ঘরে ঢুকে দেখে আবির ল্যাপটপ নিয়ে কাজ করছে। তিশা আস্তে আস্তে ঘরে ঢুকে টেবিলের উপর মগটা রেখে গলার স্বরটা চেঞ্জ করে বলে, স্যার, আপনার কফি। ঠিক আছে, যাও। তিশা হাফ ছেড়ে বাঁচে। তিশা চলে যাবে এমন সময় আবির বলে ওঠে, শোনো, তিশাকে গিয়ে বলো আমি ওকে ডাকছি। হুম। ঠিক আছে, যাও। তিশা আবিরের ঘর থেকে বের হয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, উফ, বাঘের গুহাতে ছিলাম এতক্ষণ। না না, আর দেরি করলে চলবে না, আমাকে এক্ষুনি বের হতে হবে। তিশা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে গেটের সামনে যাবে। সাথে সাথে কারো ছায়া দেখে তিশা দাঁড়িয়ে পড়ে। তিশা ছায়ার দিক থেকে মুখ সরিয়ে উপরের দিকে তাকিয়ে যা দেখে তাতে তিশার চোখ দুটো বড় বড় হয়ে যায়। আবিরকে দেখে তিশা কি করবে কিছুই বুঝতে পারছে না। তারপরও তিশা শেষ চেষ্টা করে গলাটা চেঞ্জ করে বলে, স্যার, আমার কাজ শেষ, তাই এখন আমাকে বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যান আপনি। আপনাকে কে ধরে রেখেছে? হুম। তিশা পা বাড়াতে আবির তিশার হাত ধরে টান দিয়ে নিজের বুকে এনে তিশাকে ফেলে বলে, কোথায় যাচ্ছেন মিসেস? আপনি তো ধরা খেয়ে গেছেন, এবার তো আপনাকে আমার সাথে থাকতে হবে। চলেন, ঘরে চলেন। আর এমন দুর্বল প্ল্যান না করলেও পারতেন। আমার স্ত্রী হয়ে এত দুর্বল প্ল্যান করলে হবে? এর থেকে আরো শক্তিশালী প্ল্যান করা দরকার ছিল আপনার। আবির তিশার হাত ধরে টানতে টানতে সোজা ঘরে নিয়ে আসে। তিশা চিৎকার করে বলে, কি করছেন? আমার হাত ছাড়ুন বলছি। ছেড়ে তো দিয়েছিলাম জান, কিন্তু তুমি তো আমাকে ছাড়তে পারলে না। মানে? মানেটা হলো গিয়ে তুমি আর এই বাড়ি থেকে যেতে পারবে না। তোমার সময় শেষ হয়ে গেছে। আর এখন তুমি তোমার কথা অনুযায়ী এই বাড়িতে থাকবে আমার সাথে। আর তুমি কি ভেবেছিলে তোমাকে আমি চিনতে পারবো না? তাহলে তুমি ভুল ভেবেছিলে। কি বলো তো, এই বাড়িতে যারা কাজ করে তারা আমাকে কেউ স্যার বলে ডাকে না, সবাই আমাকে বড় সাহেব বলে ডাকে। আর যারা এই বাড়ির বাইরে কাজ করে তারা আমাকে স্যার বলে ডাকে। তোমার স্যার ডাকটা আর গলার স্বরটা শুনেই আমার মনে একটু সন্দেহ হয়েছিল। আর যখন তুমি আমাকে কফিটা দিয়েছিলে তখন তোমার ডান হাতের তিলটা দেখে বুঝতে পেরেছি যে এটাই তুমি ছিলে। আর তোমার শরীরের ওই মাতাল করা ঘ্রাণটা আমাকে বলেই দিয়েছিল এটা তুমি। আর তোমার ওই হাতের কালো তিলটা দেখে তোমাকে চেনার প্রয়োজন পড়ে না আমার। তোমার অস্তিত্বই বলে দেয় তুমি কোথায় আছো। কারণ আমার সবটা জুড়ে মিশে আছো তোমাতে। তুমি আমাকে ভালোবাসতে নাই পারো, কিন্তু আমি তোমাকে আমার সবটা দিয়ে ভালোবেসেছি। আর সারা জীবন ভালোবেসে যাব, হোক সেটা একতরফা ভালোবাসা। আমি এখানে কিছুতেই থাকবো না, কিছুতেই না। তুমি কি নিজের কথা রাখবে না? তাহলে কি আমি ধরে নেব যে তুমি কথা দিয়ে কথা রাখতে জানো না? তিশা ধপ করে খাটে বসে পড়ে। আবির তিশার পাশে গিয়ে বসে তিশার বাঁ হাতের অনামিকা আঙ্গুলে ডায়মন্ডের আংটি পরিয়ে দিয়ে বলে, এই আংটিটা খুলবে না, কারণ আজ থেকে তুমি আমার হয়ে গেলে। তাই এটা তোমার আঙুলে যেন সব সময় থাকে। কথাটা বলি আবির ঘর থেকে চলে যায়। তিশা রাগে বিছানা থেকে বালিশগুলো নিচে ফেলে দেয়। এদিকে নীরব শুয়ে শুয়ে ভাবছে নিসাকে ফোন দেবে নাকি ফোন দেবে না। নীরব চিন্তিত হয়ে বলে,
কি যে করি আমি? ফোন কি দেবো ওকে নাকি দিব না? উফ, নীরব তুই পাগল হয়ে যাবি। আচ্ছা টস করি, যদি হেট আসে তাহলে ফোন দিব না, আর যদি টেল আসে তাহলে ফোন দিব। নীরব কথাটা বলে একটা কয়েন হাতে নিয়ে উপরে ছুঁড়ে মারে আর 2 হাত দিয়ে ধরে নীরব চোখ বন্ধ করে ফেলে। তারপর বলে, আল্লাহ তুমি যেটা চাইবে সেটাই সদর গ্রহণ করব। নীরব চোখ খুলে তাকিয়ে দেখে তেল এসেছে। নীরব চোখ বড় বড় করে বলে, তার মানে ফোন করতে হবে। ঠিক আছে তাহলে ফোন করি, কিন্তু ফোন করে কি বলবো? আচ্ছা আগে তো ফোন করি। নীরব নিসাকে ফোন করে কিন্তু নিসা ফোনটা রিসিভ করে না। এটা কি হলো? ফোনটা ধরলো না। দেখ নীরব আবার ফোন করতে নিসা ফোন রিসিভ করে বলে। হ্যালো, কে বলছেন? নীরব শুকনো কাশি দিয়ে বলে, আমি 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 কে? আর ওই যে যার সাথে তোমার দেখা হলো, একজন আরেকজনকে পুলিশে ধরিয়ে দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে পড়ে, আমি হলাম সেই জন। নিসা চোখ বড় বড় করে বলে। আপনি আপনি আমার নাম্বার কোথায় পেলেন? নীরব মুচকি হেসে বলে, মন থেকে চাইলে আর একটু চেষ্টা করলে ঠিক পাওয়া সব কিছু পাওয়া যায়। সেখানে নাম্বার তো একেবারে তুচ্ছ একটা জিনিস। শুনুন মিস্টার, আপনার এই সাহিত্যিক কথাবার্তা অন্য কাউকে গিয়ে বলুন, আমাকে নয়। আর আপনি আমাকে আর ফোন দিবেন না, ওকে? আরে রে, ফোন কেটে দিও না। যা কেটে দিল। কি মেয়ে রে বাবা, সবাই যেখানে আমার জন্য পাগল, আরে এই মেয়ে তো দেখছি আমার সাথে কথাই বলতে চায় না। নীরব দোকানে কাঠ কয়লা পোড়াতে হবে রে, এটা হানি লঙ্কাকে পেতে হবে। আবার ট্রাই করে দেখি। নীরব আবার ফোন করে কিন্তু নিসা ফোন রিসিভ করে না। নীরব মন খারাপ করে বলে, যা ফোনটা ধরলো না, আবার কি ফোন করব? কিন্তু যদি আমাকে চেষ্টা হবে, তার চেয়ে ফোন না করাটাই ভালো। আজকের জন্য এতটুকুই যথেষ্ট। এদিকে তিশা শুয়ে আছে মন খারাপ করে না খেয়ে। এমন সময় আবির ঘরে আসে হাতে খাবার নিয়ে। আবির খাবারটা টেবিলের উপরে রেখে তিশাকে ডাক দেয়। তিশা, খাবারটা খেয়ে নাও। তিশা কোনো কথা বলছে না। আবির এবার চেঁচিয়ে বলে, তিশা, আমি তোমাকে কিছু বলেছি, উঠে খাবারটা খেয়ে নাও। তিশা থমথমে গলায় বলে। আমি খাবো না। আবির ভ্রু কুচকে বলে, কেন খাবে না? আমার ইচ্ছে তাই আমি খাবো না। আর আমি না খেলে আপনার কি? আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিশার কাছে এসে তিশাকে আকস্মিক পাজা কোলে তুলে নেয়। হঠাৎ করে এমনটা হওয়াতে তিশা অপ্রস্তুত হয়ে পড়ে আর মৃদু চেঁচিয়ে ওঠে। আবির মুচকি হেসে বলে, আমার এই তো সব, যদি তুমি না খাও জান। কোল থেকে নামান বলছি। আবির তিশার কোনো কথা না শুনেই তিশাকে সোফাতে বসিয়ে বলে। চুপচাপ খাও। তিশা নাক ফুলিয়ে বলে, বলছি তো আমি খাবো না। কথাটা বলে তিশা উঠে চলে যেতে যাবেই সাথে সাথে আবির তিশার হাত ধরে সোফাতে ফেলে দিয়ে আবির তিশার 2 হাত ধরে তিশার দিকে নিচু হয়েছে। তিশা চোখ দুটো বড় বড় করে বলে, কি করছেন এসব আপনি? আবির বাঁকা হেসে বলে, জান, তুমি যদি ডিনার না করো তাহলে আমি যে কি করব আমি কল্পনাও করতে পারছি না। আগের দিন রাতে যেটা করার কথা ছিল সেটা কিন্তু আমি এখন করতে পারি। কি অসভ্যতামি করছেন আপনি? ছাড়ুন আমাকে। আর আমি বলছি তো আমি খাবো না। ঠিক আছে, তাহলে আমি গতকাল রাতে যেটা করিনি সেটা করি। আবির তিশার গোলাপি ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তিশা চোখ বন্ধ করে বলে, প্লিজ এমন করবেন না, আমি খাবো। গুড। আবির তিশার কাছ থেকে সরে আসে। তিশা তাড়াতাড়ি করে উঠে খাবার খেতে থাকে। আবির তিশার তাড়াহুড়ো করে খেতে দেখে বলে, আর আস্তে আস্তে খাও, না হলে গলাতে আটকে যাবে তো। তিশা কোনো কথা না বলে ডিনার করে গিয়ে শুয়ে পড়ে। আবিরও আর কথা না বাড়িয়ে অফিসের কিছু কাজ করতে বসে। সকালে তিশা ঘুম থেকে উঠে দেখে আবির ঘুমাচ্ছে। আবিরের ঘুমন্ত চেহারা দেখে তিশা বলে, এই লোকটা কি করে এসব করতে পারে? কি করে যে কিনা ঘুমালে এত সুন্দর আর নিষ্পাপ লাগে? তিশা, এসব তুই কি ভাবছিস? ও তোর শত্রু। ওর জন্যই আজকে তোর বাবা মা তোকে ত্যাগ করেছে। তিশার বিড়বিড়ানোর শব্দ শুনে আবিরের ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকিয়ে দেখে তিশা ওর দিকে তাকিয়ে আছে। আবির 2 ভ্রু নাচিয়ে বলে, কি দেখছো এভাবে? তিশা কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। আবির বসে বসে চিন্তা করছে কি করে তিশাকে ওর প্রেমের জালে ফাঁসানো যায়। তিশা ওয়াশরুম থেকে ভেজা চুল মুছতে মুছতে বের হয়।
আবির তো তিশার এমন স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। হঠাৎ করে আবিরের ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দে আবির নিজের ঘোর থেকে বেরিয়ে এসে ফোনটা রিসিভ করে বলে, ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো মিটিংয়ে। আবির তিশার দিকে এক পলক তাকিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। আবির শাওয়ার নিয়ে ভেজা চুল ছাড়তে ছাড়তে বের হয়। তিশা আবিরকে দেখা মাত্রই অন্যদিকে মুখ ঘুরিয়ে চিৎকার করে বলে। এ কি, আপনার এই অবস্থা কেন? আবির থতমত খেয়ে নিজেকে একবার দেখে বলে, কেন, কি হয়েছে? আরে, আপনি শুধু টাওয়াল পরে আছেন কেন? ও, এই ব্যাপার। টাওয়াল পরে আছি তো কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি জানেন না এই ঘরে আপনি ছাড়াও আরেকজন মানুষ থাকে? তো কি হয়েছে? তুমি তো আমার বিয়ে করো বউ, তাহলে তুমি তো আমার সবকিছু দেখবে, তাই না? তিশা নাক ফুলিয়ে বলে, শুনুন, একদম আজে বাজে কথা বলবেন না। আপনি তাড়াতাড়ি চেঞ্জ করে আসুন। করবো না। মানে, আপনি কি সারাদিন এভাবে থাকবেন? হ্যাঁ, থাকবো। ভালোই লাগছে এভাবে থাকতে, মন্দ লাগছে না ব্যাপারটা। তা ঠিক আছে, তাহলে আপনি এভাবে থাকুন, আমি বরং এই ঘর থেকে চলে যাই। এই না না, একদম না। এই ঘর থেকে বের হবে না তুমি। যদি এই ঘর থেকে চলে যাও, তাহলে আমি এই অবস্থায় কিন্তু ঘর থেকে বের হয়ে যাব। তখন তোমাকে সবাই বলবে যে তুমি তোমার বরকে দুদিনে এমন বেহাল অবস্থা করে ফেলেছ যে জামা কাপড় পরার সময়টুকুও পায় না। তিশা চোখ বড় বড় করে বলে, মানেটা কি? আপনি কি আমার সাথে মজা করছেন? হ্যাঁ, এবার তুমি আমার দিকে ফিরো। পারবো না, আমি গেলাম। আপনার যা মন চায় তাই করুন। তাহলে কিন্তু আমি এভাবে বের হয়ে যাব। তিশা অনুনয় করে বলে, এই না না না, এমন করবেন না প্লিজ। ঠিক আছে, তাহলে তুমি আমার দিকে ঘোরো। কি হলো, ঘোরো। তিশা আস্তে আস্তে আবিরের দিকে ঘুরে যা দেখে তাতে বড্ড অবাক হয়ে যায়। আবির সাদা শার্ট কালো প্যান্ট পরে পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। তিশা অবাক হয়ে বলে, এসব আপনি কখন পড়লেন? আবির বাঁকা হেসে বলে, কেন, কিছু দেখতে পারোনি দেখে তার জন্য আফসোস হচ্ছে তোমার? কি আজে বাজে কথা বলছেন আপনি? আপনাকে দেখতে আমার বইয়ে গেছে। সরুন আমার সামনে থেকে। আবির বোকার মতো বলে, যা বাবা, এত তো রাগের কি আছে? তুমি আমাকে দেখতেই পারো, তাতে আমি রাগ করবো না, বরং আমার ভালোই লাগবে। তিশা কিছু বলে না। এই ঠোঁট কাটা লোকের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই সোজা আলমারির কাছে গিয়ে আলমারির ভেতর থেকে ব্যাগ বের করে। আবির দেখে বলে, কোথায় যাচ্ছ তুমি? কলেজে যাচ্ছি আমি। অনেকদিন হয়ে গেছে তো কলেজে যাই না, তার জন্য আজকে কলেজে যেতে হবে আমাকে। তাহলে চলো, আমি তোমাকে কলেজে দিয়ে আসি। না, আমি একাই যেতে পারবো। জেদ করো না তিশা, তোমার কিছু হয়ে গেলে। আমার কিচ্ছু হবে না, বুঝতে পেরেছেন আপনি? আর একটা কথা, আপনি চিন্তা করবেন না, আমি পালিয়ে যাব না। যেহেতু আপনাকে আমি কথা দিয়েছি, সেই কথা আমি রাখবো। আরে আমি জানি তুমি তোমার কথা রাখবে, কিন্তু আমি তোমাকে কলেজে দিয়ে আসি। আর তুমি ব্রেকফাস্ট করেছো? করেছি। আর আমি কলেজে একাই যাব আজকে। ওকে ওকে, তুমি কলেজে একাই যাও, তবে গাড়ি নিয়ে যাও প্লিজ। তিশা আবিরের কথার কোনো উত্তর না দিয়ে বের হয়েছে। আবির ড্রাইভারকে ফোন করে বলে, তিশা কলেজে যাবে, ওকে কলেজে পৌঁছে দিয়ে আসবে। আবির ফোন কেটে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করে সাথে নীরবও ব্রেকফাস্ট করছে। এমন সময় আবির নীরবকে বলে, নীরব, তুই কালকে থেকে অফিসে জয়েন করবি। না ভাইয়া, আমি এখন অফিসে জয়েন করতে পারবো না। কেন পারবি না? আসলে ভাইয়া, সবেমাত্র দেশে এলাম। তো কি হয়েছে, কালকে থেকে তুই অফিসে জয়েন করবি, এটাই শেষ কথা। নীরব মাথা নিচু করে বলে, ঠিক আছে ভাইয়া। তোর নামে যে কোম্পানিটা আছে ওটাতে আমি কালকে তোকে অ্যাডমিন হিসেবে জয়েন করাবো, তাই কালকে রেডি হয়ে থাকবি। আর কতদিন দুইটা কোম্পানি একসাথে সামলাবো বলতো? এবার তো তোকে সবকিছু বুঝে নিতে হবে নাকি? আচ্ছা ভাইয়া, আমি কালকে রেডি হয়ে থাকবো। ঠিক আছে, আমি এখন আসি। আবির বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে ড্রাইভারকে বলে, সোহেল, তিশাকে কলেজে পৌঁছে দিয়েছো তো? না স্যার, ম্যাডাম তো একাই চলে গেছে। কি, একা চলে গেছে মানে? তুমি বলনি গাড়িতে করে যাওয়ার জন্য? বলেছি আমি, কিন্তু ম্যাডাম বলেছে উনি আগে যেভাবে চলাফেরা করতো এখনো সেভাবেই চলবে। আবির মনে মনে বলে, এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। আগেরও আর এখনকার মাঝে আকাশ পাতাল তফাৎ আছে। কেন বুঝতে চাইছে না যে এখনো আবির রহমানের স্ত্রী? সোহেল বলে, স্যার,
এখন কি করব? কলেজে যাব না নাকি অফিসে যাবেন? কলেজে চলো। আচ্ছা স্যার। আবির তিশাকে ফোন করে। তিশা একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় ফোন বেজে ওঠে। তিশা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আউট নাম্বার। তিশা ফোনটা রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? তুমি গাড়ি নিয়ে যাওনি কেন তিশা? আর আমার নাম্বারটা তুমি এখনো সেভ করনি কেন? তিশা গলার স্বর শুনে বুঝতে পারে এটা আবির। তিশা নিজের কণ্ঠে তেজ এনে বলে, আমার ইচ্ছে তাই গাড়ি নিয়ে আসিনি। আর আপনার নাম্বার আমি ইচ্ছে করে সেভ করিনি, তাতে কোনো সমস্যা? আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তিশা, তুমি কেন বুঝতে চাইছো না? তোমার যদি কিছু হয়ে যায় তো? বললাম তো আমার ইচ্ছে তাই গাড়ি নিয়ে যায়নি। তিশা কিছু বলতে যাবে এমন সময় তার সামনে হঠাৎ করে একটা গাড়ি এসে থামে। তিশা ভয়ে 2 কদম পিছিয়ে যায়। গাড়ি থেকে বের হয়ে আসে একজন পুরুষ মানুষ। পুরুষ মানুষটিকে দেখে তিশা বলে, আপনি এখানে? উপর দিকে আবির বলেই যাচ্ছে। তিশা, কি হলো? কে তোমার কাছে আসছে তিশা? হ্যালো তিশা। তিশা ফোনটা না কেটে কান থেকে ফোনটা নামিয়ে হাতে রেখে দেয়। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষ মানুষটিকে রেগে বলে, কি হলো? এভাবে রাস্তার সামনে গাড়ি থামানোর মানে কি? আমার ইচ্ছে হলো তাই। আপনার ইচ্ছে মানে? তোমার হাজবেন্ড তোমাকে একা ছেড়ে দিল যে। তো তাতে আপনার সমস্যা কি? এদিকে আবির খুব চিন্তায় পড়ে যায় তিশার সাথে যে লোকটা কথা বলছে তার কণ্ঠ শুনে। তিশার সামনে দাঁড়িয়ে থাকা রবিনকে রাগী গলায় বলে, আপনার প্রবলেম কি বলুন তো? রবিন 2 কাঁধ নাচিয়ে বলে, আমার তো কোনো প্রবলেম নেই, তবে আমার একটা আফসোস আছে। তোমার মতো সুন্দরী আর হট মেয়েকে আমি বিয়ে করতে গিয়েও বিয়ে করতে পারিনি। তবে নো প্রবলেম, আমি জানি তুমি আবির রহমানকে একদম পছন্দ করো না। তাই তুমি চাইলেও এই রবিন শিকদারের কাছে চলে আসতে পারো। তোমার জন্য আমার বাড়ির দরজা আর মনের দরজা সব সময় খোলা থাকবে বেবি। আপনার সাহস কি করে হলো একজন বিবাহিত মেয়েকে এসব কথা বলার? আর আমি জানতাম যে আপনি একজন বাজে লোক। মেয়েদেরকে নিয়ে আপনি আমার কথাটা বলতেও ঘৃণা হচ্ছে। তারপরও আমি আমার বাবার কথা রাখার জন্য আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। বাবা তো আর জানতো না আপনি কেমন লোক। আমি ভেবেছিলাম বিয়ের পর হয়তো আপনি ভালো হয়ে যেতে পারেন, কিন্তু কথায় আছে না, স্বভাব যায় না মূলে। আর এখন মনে হচ্ছে আপনার থেকেও আবির রহমান শতগুণে অনেক ভালো। আবির ফোনে তিশার প্রত্যেকটা কথা শুনতে পারছে। রবিন তিশার কথা শুনে উচ্চস্বরে হেসে বলে, বাবা, 2 দিনে আবির রহমান এত ভালো হয়ে গেল? আমি তো জানতাম তুমি আবির রহমানকে অপছন্দ করো। তাহলে 2 দিনে কি এমন করলো আবির রহমান তোমাকে যে একেবারে তার নামে তোমার মুখ থেকে ভালো ভালো কথা বের হচ্ছে? আপনার প্রবলেম কি বলুন তো আমাকে? রাস্তা দিন, না হলে কিন্তু আমি এখানে সব মানুষ জড়ো করব চিৎকার করে। আরে আরে, এত হাইপার হওয়ার কি আছে এখানে? আমি চলে যাচ্ছি তো বেবি। তুমি কেন শুধু শুধু চিৎকার করে নিজেকে কষ্ট দিচ্ছ? তবে এটা মনে রেখো, যদি আবির রহমান তোমাকে কিছু না করতে পারে, বুঝতেই পারছো কিসের কথা বলছি, তাহলে আমার কাছে চলে আসবে। কারণ আমি সবকিছুই করতে পারি। কারণ আমি আবির রহমানের মতো না যে অনুমতির জন্য অপেক্ষা করব। তিশা দাঁতের চোয়াল শক্ত করে নেয়। রবিনের এমন কথা শুনে তিশা না পারছে সইতে, আর না পারছে কিছু বলতে। রবিন চোখ টিপ দিয়ে বলে, আজকে আসি তাহলে ডার্লিং। রবিন চলে যায়। তিশা কানে রবিনের বলা কথাগুলো এখনো বাজছে। একসময় সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে ওঠে, রাস্তার মাঝে বসে। তিশা এভাবে কান্না করতে দেখে অনেক মানুষ জড় হয়েছে। আবির তিশার কান্না স্পষ্ট শুনতে পাচ্ছে ফোনের ভেতর থেকে। সোহেল মানুষের ভিড় দেখে গাড়ি থামিয়ে বলে, স্যার, এইখানে এত মানুষ কেন? হয়তো ম্যাডাম ওইখানেই আছেন। আবির গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে ভিড়ের ভেতর ঢুকে দেখে সত্যিই তিশা রাস্তায় বসে অঝরে কান্না করছে। আবির তাড়াতাড়ি করে তিশার কাছে যায়। সোহেলও আবিরের পিছন পিছন আসে। আবির তিশার সামনে হাঁটু গেড়ে বসে নরম গলায় বলে, তিশা, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? তিশা মুখ তুলে তাকিয়ে দেখে আবির। তিশা কান্না মিশ্রিত গলায় বলে, ও আমাকে। তিশা কান্না করার জন্য ঠিকমতো কথা বলতে পারছে না। আবির তিশাকে জড়িয়ে ধরে। তিশাও আবেগের বসে আবিরকে এক হাত দিয়ে আবির তিশার চোখের জল মুছে বলে, তিশা প্লিজ শান্ত হও, কিছু হয়নি, চলো আমার সাথে। আবির তিশাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে সোহেলকে বলে, সোহেল, বাড়িতে চলো। জি স্যার। এমন সময় আবিরের ফোনে কল আসে। আবির ফোনটা রিসিভ করে বলে, মিটিং ক্যান্সেল করে দাও, আজকে কোনো মিটিং হবে না। রহমান ভিলাতে গাড়ি এসে থামে। আবির তিশাকে কোলে করে নিয়ে বাড়ির ভেতর ঢুকে নিজেদের ঘরে এসে তিশাকে খাটে বসিয়ে দিয়ে বলে,
প্লিজ জান, একটাবার তো কান্নাটা থামাও। আবির তিশার চোখের পানি মুছে বলে। তোমাকে যে কাঁদিয়েছে তাকে তো এর মূল্য দিতে হবে। তিশা আবিরের দিকে তাকিয়ে দেখে রাগে আবিরের কপালে নীল রক্তটা ফুলে উঠেছে। আবির দাঁতে দাঁত চেপে বলে, তুমি বসো, আমি আসছি। কোথায় যাচ্ছেন আপনি? আসছি আমি, তুমি বিশ্রাম করো। আবির কথাটা বলে ঘর থেকে বের হয়ে চলে যায়। তিশা চিন্তায় পড়ে যায় আবিরের হঠাৎ করে এমন রাগ বা এমন রেগে যেতে দেখে। তিশা চিন্তিত স্বরে বলে, উনি হঠাৎ এতটা রেগে গেলেন কেন? তাহলে কি উনি রবিনের বলা প্রত্যেকটা কথা শুনেছে? আমি তো তখন ফোনটা কাটতে ভুলে গিয়েছিলাম। তাহলে কি উনি রবিনের কাছে গেছে? কি হবে এখন? উনি যে খুব রেগে আছেন। আবির অনেকটা জোরেই গাড়ি ড্রাইভ করছে। রাগে আবিরের শরীর যেন ফেটে যাচ্ছে। আবির রবিনের অফিসে ঢুকে সোজা রবিনের কেবিনে এসে রবিনকে কিছু বলার সুযোগ না দিয়ে রবিনের কলার ধরে বলে। তোর সাহস কি করে হলো আমার স্ত্রীকে এসব বাজে কথা বলার? রবিন আবিরের মুখে একটা ঘুষি মারে, তাতে আবিরের ঠোঁট কেটে যায় আর আবির দূরে ছিটকে পড়ে। রবিন রাগী স্বরে বলে, তোর স্ত্রী, ও আমার স্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু তুই ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আর আমি 100 বার এসব কথা বলবো যখনই ওকে আমি আমার রাস্তায় পাবো, বুঝলি? আবির চিৎকার করে বলে, হরামির বাচ্চা, তোকে আমি মাটিতে পুঁতে ফেলবো, যাতে করে তোর এই মুখ দিয়ে আর কিছু বলতে না পারিস। আবির রবিনকে ধরতে যাবে, সাথে সাথে দুজন সিকিউরিটি গার্ড রবিনের কেবিনে ঢুকে আবিরকে ধরে ফেলে। রবিন চেয়ারে আরাম করে বসে বলে, কিরে, তুই আমাকে মারতে এসেছিস তাই না? এবার তোকে যদি আমি মেরে দেই তাহলে কেমন হবে বলতো? আবির দাঁতে দাঁত চেপে বলে, আমাকে ছেড়ে তো দেখ, কে কাকে মারে। আরে আমি জানি তুই কি করতে পারিস, তাই তো তোকে ছাড়বো না, বুঝলি? আর রইলো তোর বউয়ের কথা, ওকে তো আমি আমার কাছে আনবই। আর তুই ওকে যে সুখটা দিতে পারিস না, ওইটা আমি ওকে দিব। আবির চিৎকার করে বলে ওঠে। তোকে তো আমি আজকে। আবিরকে যে দুজন ধরে রেখেছিল তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রবিনের কাছে এসে রবিনকে এলো পথারি মারতে শুরু করে। রবিনও আবিরকে মারে। আবিরকে কেউ কিছুতেই থামাতে পারছে না। এমন সবাই নীরব আর তিশা আসে। তিশা এসব দেখে উঁচু গলায় বলে, আবির, আপনি এসব কি করছেন? প্লিজ থামুন। আবির তিশার কোনো কথায় কানে নিচ্ছে না। ও তো রবিনকে মারতে ব্যস্ত। তাই তিশা এক প্রকার বাধ্য হয়ে আবিরের কাছে গিয়ে আবিরকে থামাতে চেষ্টা করে, কিন্তু আবির রাগের বশে তিশাকে ধাক্কা মারে। আবির যখন বুঝতে পারে ও তিশাকে ধাক্কা মেরেছে, তখনই আবির তাড়াতাড়ি করে তিশার হাত ধরে নিজের বুকে এনে তিশাকে জড়িয়ে ধরে। তিশা ভয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর তিশা খুব অবাক হয় ওকে এভাবে বাঁচানোর জন্য। তিশা নরম গলায় বলে, প্লিজ আবির, এবার থামুন প্লিজ। আবির রবিনের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, আজকে তুই আমার থেকে বেঁচে গেলি শুধুমাত্র তিশার জন্য, কিন্তু পরের বার তুই আর বাঁচবি না। এখন আদমারও করেছি, পরের বার একেবারে শেষ করে দেব। আবির তিশার হাত ধরে রবিনের অফিস থেকে বের হয়েছে। আবির গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করছে আর তিশা গাড়ির পাশেই বসে আছে। আবিরের কপাল আর ঠোঁট থেকে রক্ত পড়ছে। আবিরের পেছনের গাড়িতে নীরব আর গার্ডরা আছে। তিশা ভয় ভয় বলে, আবির প্লিজ, আপনি শান্ত হন। আমি জানি আজকে যদি আমি গাড়ি নিয়ে যেতাম তাহলে হয়তো এমনটা হতো না। আই এম রিয়েলি সরি। আর এমন ভুল কখনো হবে না। আবির কোনো কথা বলছে না, শুধু গাড়ি ড্রাইভ করেই যাচ্ছে। গাড়ি এসে থামে রহমান ভিলার সামনে। আবির গাড়ি পার্ক করে তিশার সাথে কোনো কথা না বলে সোজা ঘরে চলে যায়। নীরব তিশার পাশে এসে দাঁড়িয়ে বলে, ভাবি, আপনি প্লিজ ভাইয়াকে গিয়ে সামলান। আজকে ভাইয়া ভীষণ রেগে আছে। তিশা তাড়াতাড়ি করে ঘরে যায়। তিশা ঘরে গিয়ে থেকে আবির সোফাতে বসে আছে মাথা নিচু করে। তিশা ফার্স্ট এড বক্স এনে আবিরের কাছে এসে বসে তুলোতে সাভলন লাগিয়ে আবিরের ক্ষতস্থানে লাগাতে যাবে সাথে সাথে। আবির তিশার হাত ধরে বলে, দরকার নেই এসব আমার। কি বলছেন আপনি এসব? না হলে রক্ত পড়া বন্ধ হবে না। আমার রক্ত পড়লে তাতে তোমার কি? আমার এসব বুঝতে পেরেছেন আপনি? বেশি জেদ করবেন না তো। আমাকে ক্ষত স্থানটা পরিষ্কার করতে দেন। তিশা ধমক দিয়ে কথাটা বলে আবিরকে। আবির তো তিশার এমন রূপ দেখে অবাক। তিশা আবিরের ক্ষতস্থানে সাভলন লাগতেই আবির ব্যথায় কুঁকড়ে ওঠে। তিশা তা দেখে ব্যাকুল কণ্ঠে বলে, সরি সরি সরি, খুব জ্বালা করছে তাই না? আমি ফু দিচ্ছি, আর জ্বালা করবে না। তিশা আবিরের কপালের ক্ষতস্থানে সাভলন লাগাচ্ছে আর ফু দিচ্ছে। আবির
তিশার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আবিরের প্রতি তিশার এমন কেয়ার করা দেখে তিশা আবিরের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এবার তিশা আবিরের ঠোঁটের কোণাতে ওষুধ লাগাচ্ছে আর ফোন দিচ্ছে। তিশা আবিরের এতটা কাছে কখন চলে এসেছে সেটা বুঝতেই পারেনি। আবিরের চাহনি দেখে তিশা বুঝতে পারে ও আবিরের অনেকটা কাছে চলে এসেছে। তিশা চলে যাবে এমন সময় আবির তিশার হাত ধরে নিজের কোলে এনে বসায়। তিশা নিজেকে আবিরের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, কি করছেন? ছাড়ুন আমাকে। একটু আগে তুমি কি বলেছিলে? কি বলেছি? এটাই যে আমার শরীর থেকে রক্ত ঝরলে তোমার কিছু যায় আসে না। কেন তোমার যায় আসে আমার শরীর থেকে রক্ত পড়লে? তুমি তো আমাকে পছন্দ করো না, তাহলে আমার শরীর থেকে রক্ত পড়লে বা কি, আর আমি মরলে বা? আবিরের মুখে মরার কথাটা শুনে তিশা আবিরের মুখ চেপে ধরে বলে। প্লিজ এমন কথা বলবেন না। আবির তিশার হাতটা মুখ থেকে সরিয়ে বলে, কেন বলবো না? আমি মরলে তো তুমি খুশি হবে, তাই না? কারণ আমি মরলে তো তুমি আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবে। তিশা আবিরের এই কথার উত্তর না দিয়ে বলে, প্লিজ আমাকে ছাড়ুন। না, আগে বলো, আবার কিছু হলে তোমার কি যায় আসে? তিশা আবিরের কোল থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে বলে, তবে শুনুন, আমার কি যায় আসে? আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ, তো তাই আমার চোখের সামনে একজন যদি রক্তাক্ত হয়ে বসে থাকে তাহলে আমার উচিত তাকে সাহায্য করা। তাই আপনি এটা ভাববেন যে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি বলে আপনাকে আমি কেয়ার করছি। যে কেউ হলে আমি এটাই করতাম। এটা যদি কোনো রাস্তার মানুষ হতো তাও করতাম। আবির নিঃশব্দে হেসে বলে, আমি তো একবারও বলিনি যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। আর আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কোনোদিন হয়তো তুমি আমাকে ভালোবাসবেই না। তাই আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। তুমি বরং একটা কাজ করো, যারা রাস্তার মাঝে রক্তাক্ত হয়ে বসে আছে তাদের কাছে গিয়ে তাদের সাহায্য করো প্রাণ ভরে। আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই। আবির কথাটা বলে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আবিরের বলা কথাগুলো সব তিশার মাথার উপর দিয়ে গেল আর বিড়বিড় করে বলল, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না, কি আজব লোক। সারাদিন আবির বাড়িতে থেকে অফিসের সকল কাজ করে, আর অন্যদিকে রবিন রাগে ফুঁসছে আর এটা ভাবছে কি করলে ওর শরীরের রক্ত ঠান্ডা হবে। রবিন দাঁতে দাঁত চেপে বলে, তোকে আমি ছাড়বো না আবির, কিছুতেই না। খুব শখ না তিশার ভালোবাসা পাওয়ার? তোর শখ আমি মিটাচ্ছি। এমন কাজ করব যে যাতে করে তিশা তোকে আরো বেশি ঘৃণা করবে। রাতের বেলা তিশা ওয়াশরুম থেকে এসে দেখে আবির বিছানায় হেলান দিয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে আর হাসছে। আর তা থেকে তিশা মনে মনে বলে, কি এমন ফোনে দেখেছি রে বাবা যে 32 পাটি দাঁত বের করে হাসছে? আবির তিশার দিকে তাকাতেই তিশা মুখ ভেঙচি কেটে চলে যায় ড্রেসিং টেবিলের কাছে। তিশা চুল আঁচড়াচ্ছে আর আয়নার উপরে পড়া আবিরের অবয়বের দিকে তাকিয়ে মনে মনে বলছে, ব্যাপার কি? সকালের ওই ঘটনার পর থেকে তো বজ্জারটা আমাকে আর জ্বালাচ্ছে না কেন? তিশা আবিরের কাছে গিয়ে বলে, উঠুন, আমি ঘুমাবো। আবির ফোনের দিকে দৃষ্টি রেখে বলে, ঘুমাও, মানা করেছে কে তোমাকে? মানেটা কি? আপনি না উঠলে আমি ঘুমাবো কি করে? আমি আজ থেকে আমার খাটে ঘুমাবো। তাহলে আমি কোথায় শুব? আবির কাঁধ নাচিয়ে বলে, এটা আমি কি করে জানি? আমি আমার এত সুন্দর নরম তুলতুলে বিছানা ছেড়ে সোফাতে শুতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, সোফাতে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ। হ্যাঁ না যাও ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমিয়ে পড়ছি, আমার আবার অফিস আছে। কিন্তু আমি সোফাতে ঘুমাতে পারি না। এটা তোমার প্রবলেম, আমার না। আর সোফাতে ঘুমাতে যদি এতই প্রবলেম হয় তাহলে আমার পাশে এসে শুয়ে পড়ো। আমি তো এতটা মোটা নয় যে সারা বিছানা দখল করে বসে আছি। তিশা কপট রাত দেখিয়ে বলে, আপনার পাশে আমি শুব না, ইম্পসিবল। আবির শুতে শুতে বলে, ঠিক আছে, শুতে হবে না তোমার আমার পাশে। এখন তুমি যাও তো এখান থেকে। আমার কানের কাছে এসে এত কথা বলো না, আমার একটু ঘুমাতে দাও। এমনি অসুস্থ, তাই আমাকে টাইম মতো ঘুমাতে হবে। তিশা আর কিছু না বলে চুপচাপ গিয়ে সোফাতে শুয়ে পড়ে। আবির মাথাটা হালকা উঁচু করে দেখে তিশা সোফাতে ভালো করে শুতে পারছে না, শুধু এপাশ ওপাশ করছে। আবির মুচকি হেসে মনে মনে বলে, জানি তুমি সোফাতে কোনো মতে ঘুমাতে পারবে না। আমি যদি ভুল না ভেবে থাকি তাহলে তুমি আজকে আমার পাশেই ঘুমাবে। জান, একটু শুধু অপেক্ষার পালা। তিশা শোয়া থেকে উঠে বসে দেখে আবির শান্তিতে ঘুমাচ্ছে। তিশা নাক ফুলিয়ে বিড়বিড় করে বলে, বজ্জাত, 1 নম্বরের বজ্জাত। আজকে তোর জন্য শান্তিতে একটু ঘুমাতেও পারছি না। আমি জানি তো এটা ইচ্ছে করে করেছে, যাতে করে আমি শান্তিতে ঘুমাতে না পারি। নিজে তো খুব আরাম করে ঘুমাচ্ছে, ইচ্ছে তো করছে পানি ঢেলে দেই যাতে ঘুমাতে না পারিস। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়?
এখন গিয়ে বিছানাতে শুয়ে পড়ি, পরে সকাল হওয়ার আগে সোফাতে এসে শুয়ে পড়ব। তাহলে তো বাচ্চাটা বুঝতেই পারবে না আমি সোফাতে ঘুমিয়েছি নাকি খাটে। তিশা, তোর বুদ্ধির তুলনা হয় না। তিশা সোফা থেকে আস্তে আস্তে করে উঠে পা টিপে টিপে আবিরের কাছে গিয়ে আবিরের মুখের উপরে হাত নাড়িয়ে দেখে আবির জেগে আছে কিনা। পুরো গভীর ঘুমে আছে। ঘুমা ঘুমা, ভালো করে ঘুমা। তিশা আস্তে আস্তে বিছানাতে শুয়ে পড়ে। অন্যদিকে আবির বুঝতে পারে যে তিশা ওর পাশে এসে শুয়েছে। আবির এতক্ষণ ঘুমের ভান ধরে শুয়েছিল। তিশা শুতে না শুতে ঘুম। আবির চোখ মেলে তাকায়। তিশার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। আবির হাত বাড়িয়ে তিশার মুখের উপর পড়ে থাকা ছোট চুলগুলো আস্তে আস্তে করে সরিয়ে দিয়ে মনে মনে বলে, একদিন না একদিন তুমি আমাকে ঠিকই ভালোবাসবে তিশা, সেই দিনটা বেশি দূরে না। আজ সকালে আমাকে ওই অবস্থা দেখে তোমার চোখ মুখ দেখে বুঝতে পেরেছি তোমার মনে আমার জন্য কিছুটা হলেও ফিলিংস অবশ্যই আছে। সেটা তো তুমি বুঝতে পারছো না, একদিন তুমি ঠিকই বুঝতে পারবে, তখন তুমি নিজে থেকে আমার কাছে আসবে। ওই সেই দিনটার অপেক্ষায় রইলাম। কথাটা বলে আবির তিশার কপালে কিস করে তিশার ডান হাতটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে তিশা ঘুমের মাঝে বুঝতে পারছে ওকে কেউ জড়িয়ে ধরে আছে শক্ত করে। তিশা আস্তে আস্তে করে চোখ খুলে তাকিয়ে যা দেখে তাতে তিশার চোখ কপালে। আবির তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, মনে হচ্ছে যেন তিশা একটা কুলবালিশ। তিশা আবিরের কাছ থেকে ছোটার অনেক চেষ্টা করছে, কিন্তু যত তিশা ছোটার চেষ্টা করছে তত আবির তিশাকে শক্ত করে জড়িয়ে ধরছে। তিশা এবার উচ্চস্বরে বলে, এই যে শুনছেন, ছাড়ুন আমাকে। উফ, এই তো দেখা যায় কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে, কোনো কথাই কানে যাচ্ছে না, যত ডাকছি তত ঘুমাচ্ছে। আরে ভাই, ছাড় আমাকে একটু। এর মাঝে তিশার চোখ যায় আবিরের মুখের দিকে। বাতাসের কারণ আবিরের ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়ছে। আবির ছোট্ট বাচ্চাদের মতন তিশাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আবিরের দিকে তাকিয়ে তিশার অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তিশা আস্তে আস্তে করে আবিরের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। তিশা চুল সরিয়ে দেওয়ার সাথে সাথে আবির চোখ মেলে তাকায়। তিশাও সাথে সাথে নিজের হাতটা নিয়ে আসে। আবির ঘুম জড়ানো গলায় বলে, কি করছিলে? তিশা অপ্রস্তুত গলায় বলে, কি কিছু করছি না তো, ছাড়ুন আমাকে। আবির দুভ্রু নাচিয়ে বলে, তুমি তো সোফাতে শুয়েছিলে রাতে, তাহলে এখানে আসলে কি করে? তিশা ঢোক গিলে মনে মনে বলে, এই রে, এখন কি বলি? কি হলো বলো? আগে ছাড়ুন আমাকে, তারপর বলছি। না, আগে বলো তুমি এখানে কখন এসেছ? আচ্ছা, তুমি কি আমার সাথে থাকার জন্য এখানে শুয়েছ, আমার ঘুমের সুযোগ নিয়ে? কি? আপনার সাথে আমার শোয়ার জন্য বয়ে গেছে আমার, বুঝলেন? তা তো দেখতেই পাচ্ছি, কি এখানে এসে শুয়েছে। এই ছাড়ুন তো আমাকে। ছাড়বো না। কি করবে তুমি? কি করব তাই না? ঠিক আছে, কি করছি দেখাচ্ছি। তিশা আবিরের হাতে কামড় বসিয়ে দেয়। আবির তিশাকে ছেড়ে দিতে তিশা উঠে পড়ে। আবির কামড় দেওয়া জায়গাটাতে ছিপিয়ে ধরে বলে, এটা তুমি কি করলে? ভালো করে বলেছিলাম ছেড়ে দেওয়ার জন্য, তখন তো ছাড়লেন না, তাই কামড় দিলাম। আবির গলার স্বরে চেঞ্জ করে বলে, উফ, আজ সকাল সকাল এমন একটা গিফট পাবো ভাবতেই পারিনি। তিশা ভ্রুকুচকে বলে, গিফট? কিসের গিফট? এই তো এইমাত্র গিফটটা তুমি আমায় দিলে, তোমার তো লাভ বাইট। তিশা চোখ বড় বড় করে বলে, হোয়াট? আমি কখন লাভ বাইট দিলাম আপনাকে? আমি তো আপনাকে কামড়। কামড় কথাটা বলার সাথেই থেমে যায় তিশা। আবির বাঁকা হেসে বলে, হ্যাঁ, কামড়, এটাই হলো লাভ বাইট, আমার বউর দেওয়া প্রথম ভালোবাসার চিহ্ন। আবির তিশার কামড় দেওয়ার জায়গাতে কিস করে। তা দেখে তিশা বলে, আপনি সত্যি একটা পাগল। জানি, আর পাগল হয়েছি তোমার জন্য। তিশা আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। আবির তিশাকে শুনিয়ে শুনিয়ে জোরে বলে, হ্যাঁ, আমি পাগল, শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল। তিশা ওয়াশরুমে ঢুকে আবিরের হেসব কাণ্ড কারখানা দেখে মিটিমিটি হাসছে আর বলে, সত্যি একটা পাগল লোক। তিশা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আবির রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। এ কি, আপনি ফ্রেশ হবেন না? ফ্রেশ হয়ে নিয়েছি অন্য আশ্রম থেকে। ও আচ্ছা, আমাকে কলেজে একটু দিয়ে আসবেন, গতকাল তো কলেজে যেতে পারিনি। আবির চোখ বড় বড় করে তিশার দিকে তাকিয়ে অভিনয় করে বলে, এই কি শুনলাম, তুমি আমাকে বলছো তোমাকে কলেজে দিয়ে আসার জন্য? আমি সত্যি শুনছি নাকি স্বপ্ন দেখছি? শুনুন, এত অভিনয় করবেন না, কলেজে আমাকে দিয়ে আসতে পারবেন কি না আমাকে সেটা বলুন।
আচ্ছা বাবা, সরি, তোমাকে আমি কলেজে দিয়ে আসবো। তুমি রেডি হয়ে নিচে আসো। আবির হাতে করে কোট নিয়ে ঘর থেকে চলে যায়। তিশা রেডি হয়ে নিচে যায় আর সবাই ব্রেকফাস্ট করে বের হয়। আবির ড্রাইভিং সিটে গিয়ে বসে নীরবে পেছনের সিটে বসে। তিশা পেছনে বসতে যাবে তা দেখে আবির গম্ভীর গলায় বলে ওঠে। আমি কি তোদের ড্রাইভার নাকি যে সবাই পিছনে গিয়ে বসছিস? নীরব বলে, ভাইয়া তুমি এটা কি বলছো? তুমি ড্রাইভার হতে যাবে কেন? তাহলে দুইজন পিছনে গিয়ে বসেছিস কেন? ও আচ্ছা, এই ব্যাপার। ভাবি তুমি ভাইয়ার পাশে গিয়ে বসো, আমি এখানে বসছি। তিশা কাঁধ নাচিয়ে বলে। ঠিক আছে। তিশা আবিরের পাশে এসে বসে। আবির লক্ষ্য করে তিশা সিট বেল্ট লাগায়নি, তার জন্য আবির তিশার কাছে যায়। আবির তিশার কাছে যাওয়ার সাথে সাথে তিশা নিজের দু চোখ বন্ধ করে ফেলে। তিশা চোখ খুলে তাকিয়ে দেখে আবির সিট বেল্ট লাগিয়ে দিয়েছে। আবির তিশার কাছ থেকে সরে এসে বলে, সিট বেল্টটা লাগিয়ে দিলাম, অন্য কিছু করার মতলব নেই আমার, তাই ওসব ভাবার দরকার নেই। তিশা বড় বড় চোখ করে আবিরের দিকে বলে, কি এই লোক? পেছনের সিটে যে ছোট ভাই বসে আছে সে খেয়াল কি নেই? তিশা এখন নিজেকে বকতে ইচ্ছে করছে মনে মনে বলে। উফ তিশা, তুই যে সব সময় কি যে ভাবিস, তোর মাথাটাই গেছে পুরো। নীরব বলে, ভাবি তুমি তো কলেজে যাবে তাই তো? হ্যাঁ নীরব, তুমি কোথায় যাচ্ছ? অফিসে? নীরব মন খারাপ করে বলে, হ্যাঁ ভাবি, মাত্র দেশে ফিরেছি আর ভাইয়া এখানে অফিসে বসিয়ে দিয়ে গেছে আমাকে। আহারে বেচারা, কষ্ট পেও না। আবির তিশার কলেজের সামনে এসে গাড়ি থামিয়ে বলে, কলেজে এসে গেছে, নামো। ধন্যবাদ। কলেজ ছুটির পর আমি তোমাকে নিতে আসবো। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুমি কলেজ থেকে বের হবে না। ঠিক আছে, আসি এখন। তিশা যতক্ষণ না কলেজের ভেতরে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত আবির কলেজের সামনে থেকে যায়নি। নীরব পেছনের সিট থেকে এসে সামনের সিটে বসে। আবির আর নীরব অফিসে চলে যায়। তিশা কলেজে ঢোকার সাথে সাথে কেউ ওকে ডাক দেয়। তিশা তাকিয়ে দেখে ওর ফ্রেন্ড রিয়া। রিয়া হাসি মুখে বলে, দোস্ত কেমন আছিস? ভালো। আচ্ছা চল ওইখানে গিয়ে বসি। ক্লাসে যাবি না? আজকে ক্লাস হবে না। কেন? 2 দিন পরে কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার জন্য। ও আচ্ছা। দোস্ত তুই কি এখনো আবির রহমানের সাথেই থাকিস? হুম। আঙ্কেল আন্টি কি বিয়েটা মেনে নিয়েছে? না। তাহলে তুই চলে আসছিস না কেন ওখান থেকে? আমি বাধা পড়ে গেছি রে, তাই ওখান থেকে আমি আর কোনো দিন বের হতে পারবো না। বাধা পড়ে গেছিস মানে? তিশা রিয়াকে বাড়ি থেকে বের হওয়ার ঘটনাটা খুলে বলে। রিয়া তা শুনে শুনে বলে, তুই এইরকম শর্ত কেন রাখলি? তাহলে আমি কি করতাম বল? আমি ভেবেছিলাম আমি ওই বাড়ি থেকে বের হতে পারবো, কিন্তু বের হতে পারিনি। তবে মানুষটা ভালো, অতটাও খারাপ নয়। ও মা, তাই নাকি? প্রেমে পড়ে গেলি নাকি? অবশ্য প্রেমে পড়ারই কথা। তোর জামাই যা সুন্দর আর হ্যান্ডসাম, দেখে তো যে কোনো মেয়েই দেখলেই প্রেমে পড়ে যাবে। উফ, এসব কথা বাদ দে তো। ঠিক আছে দোস্ত, তোর হাতের আংটিটা কিন্তু জোস। তোর জামাইয়ের পছন্দ আছে বলতে হবে। তিশার চোখ যায় কলেজের গেটের দিকে। গেটের পাশ দিয়ে ওর বাবা ইকবাল আহমেদ হেঁটে চলে গেছে। তিশার বাবাকে দেখা মাত্রই দৌড় দিয়ে কলেজ থেকে বের হয়ে পড়ে। পেছন পেছন রিয়াও যায়। তিশা দৌড়ে গিয়ে ওর বাবার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, বাবা। ইকবাল আহমেদ তিশাকে দেখেও কোনো কথা না বলে হাঁটা শুরু করে। তিশা বাবার পেছন পেছন যেতে যেতে বলে, বাবা প্লিজ, তুমি আমার কথাটা একটু শোনো। ইকবাল ইসলাম দাঁড়িয়ে রাগী গলায় বলে, কে তোর বাবা? আমি তোর বাবা না, দূরে সরে যা আমার কাছ থেকে। আর একবার যদি তুই আমাকে তোর ওই মুখ দিয়ে বাবা ডাকিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। না বাবা প্লিজ, এমন কথা বলো না তুমি। চুপ, একদম চুপ। তোর মতো মেয়ের বাবা যেন আর কেউ না হয়, আমি এই দোয়া করি আল্লাহর কাছে। ইকবাল ইসলাম এই কথাটা বলে রিকশাতে উঠে বসে। রিয়া তিশার পাশে দাঁড়িয়ে বলে, তৃষা কি হলো? এভাবে দৌড়ে বের হয়ে গেলি কেন? তিশা কান্না করতে করতে বলে, বাবা আমাকে এভাবে বলতে পারলো এই কথাগুলো। দোস্ত তুই শান্ত হ, সব কিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আজকে ওই লোকটার জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। প্লিজ রিয়া, তুই আমাকে ছাড়, আমার ভালো লাগছে না।
তিশা রিকশাতে উঠে বসে। রিয়া চিৎকার করে বলে, তৃষা তুই কোথায় যাচ্ছিস? তৃষা আমার কথা শোন। এদিকে আবির নীরবকে নীরবের নামে যে কোম্পানিটা আছে সেটাতে এমডি বানিয়ে দিয়ে তিশার কলেজের উদ্দেশ্যে রওনা হয়। আবির তিশার কলেজের সামনে এসে তিশাকে ফোন করে, কিন্তু তিশা ফোন তুলছেই না। বেজেই যাচ্ছে তিশার ফোন। আবির অনেকবার তিশাকে ফোন করে, কিন্তু তিশা ফোন তুলছে না। আবির খুব চিন্তায় পড়ে যায় তিশা ফোন না ধরাতে। আবির কলেজে ঢুকে সারা কলেজে ভালো করে খুঁজে, কিন্তু তিশাকে কোথাও দেখতে পায় না। আবিরের নিজেকে কেমন পাগল পাগল লাগছে। আবির তাড়াতাড়ি করে নীরবকে ফোন করে। হ্যাঁ ভাইয়া বলো। তিশাকে পাওয়া যাচ্ছে না নীরব। কি বলছো কি তুমি ভাইয়া? ভাবি কলেজে নেই। না, আর ও ফোনও ধরছে না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ভাইয়া তুমি শান্ত হও, আমিও ভাবিকে খুঁজতে বের হচ্ছি। ভাইয়া ওই রবিন কিছু করেনি তো? আবির দাঁতে দাঁত চেপে বলে, রবিন তিশাকে যদি কিছু করে তাহলে আজকে ওকে আমি মাটিতে পুঁতেই ফেলবো। ভাইয়া তুমি আমার কথাটা শোনো, তুমি টেনশন করো না। আবির ফোন কেটে দিয়ে গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে আবির রবিনের অফিসে এসে গাড়ি ব্রেক করে। আবির গাড়ি থেকে বের হবে এমন সময় নীরবের কল আসে। আবির ফোনটা রিসিভ করতেই নীরব বলে, ভাইয়া ভাবিকে পাওয়া গেছে। কোথায়? ভাই বাড়িতে মাত্র এসেছে, ফোন করে বললো সোহেল। ঠিক আছে, আমি এখনই আসছি। আবির কথাটা বলে গাড়ির সিটে মাথাটা হেলান দিয়ে চোখ বন্ধ করে জোরে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। নিজেকে শান্ত করে আবির গাড়ি ড্রাইভ করে বাড়িতে এসে সোজা ঘরে যায়। আর ঘরে গিয়ে যা দেখে, আবির ঘরে ঢুকে দেখে তিশা ফ্লোরে বসে কান্না করছে। আবির দৌড়ে তিশার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে, কোথায় ছিলে তুমি এতক্ষণ? তুমি জানো তোমাকে আমি কোথায় কোথায় খুঁজেছি পাগলের মতো? তোমাকে দেখতে না পেয়ে বুঝতে পেরেছো আমার কি অবস্থা হয়েছিল? কি হলো বলছো না কেন? তোমাকে আমি কিছু বলতে বলেছি। কোথায় ছিলে তুমি এতক্ষণ? তিশা কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, চোখ দুটো লাল হয়ে আছে। তিশা আবিরের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, আমি যেখানেই থাকি তাতে আপনার কি? আবির ভ্রু কুচকে বলে, আমার কি মানে? তুমি আমার স্ত্রী, তোমার জন্য আমার চিন্তা হওয়াটাই স্বাভাবিক। তিশা উঠে দাঁড়ায়, সাথে আবিরও। তিশা তাচ্ছিল্যের স্বরে বলে, স্বামী আপনি? হাহ, আপনাকে স্বামী হিসেবে মানি না, আর মানবো না কোনো দিন। কেন, কি এমন দোষ করেছি যে তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারছো না? ও, তোমাকে আমি জোর করে বিয়ে করেছি তার জন্য? তিশা আচমকা আবিরের কলার ধরে বলে, হ্যাঁ, এইটাই আপনার দোষ। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার বাবা আমাকে আর নিজের মেয়ে হিসেবে মানে না। বুঝতে পেরেছেন আপনি আমার কষ্টটা? আমার জন্মের প্রতিশোধ নিচ্ছেন আপনি। কোন জন্মের প্রতিশোধ নিচ্ছেন আপনি আমার উপর? কোন জন্মের? তিশা, আমার কথাটা শোনো একটু প্লিজ। কি কথা শুনবো আপনার? আপনি বুঝতে পারছেন যে আপনি আমার কত বড় ক্ষতি করেছেন? কেন এমনটা করলেন আপনি? কেন? তিশা আবিরের কলার ছেড়ে দিয়ে 2 কদম পিছিয়ে যায়। আবির তিশাকে ধরতে যাবে, সাথে সাথে তিশা বলে, একদম আমাকে টাচ করবেন না আপনি, একদম না। আপনি চলে যান, আমার চোখের সামনে থেকে চলে যান। আপনাকে আমি আর সহ্য করতে পারছি না। চলে যান এখান থেকে, যান বলছি। আমাকে প্লিজ একটু একা থাকতে দেন, প্লিজ। তিশা আর কিছু বলতে পারে না, সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। পড়ে যেতে নিয়ে আবির তিশাকে ধরে তাড়াতাড়ি কোলে তুলে বিছানাতে শুয়ে দেয়। তিশা প্লিজ চোখ খুলো তিশা। আবির তাড়াতাড়ি ডাক্তারকে কল করে। কিছুক্ষণ পরেই ডাক্তার এসে তিশাকে চেক আপ করে বলেন, চিন্তার কোনো কারণ নেই, মানসিক চাপের কারণে ও জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ইনজেকশন দিয়েছি, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার তাহলে আমি আসি। আবির সোফাতে বসে তিশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আধা ঘন্টা পর তিশার জ্ঞান ফিরে আস্তে আস্তে নিজের 2 চোখ খোলে। তিশার জ্ঞান ফিরতে দেখে আবির তিশার কাছে গিয়ে বলে, তিশা তুমি ঠিক আছো তো? তিশা উত্তেজিত হয়ে বলে, আপনি আপনি এখানে কি করছেন? আপনি আমার কথাটা বুঝতে পারেননি? আপনাকে আমি সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে একটু একা থাকতে দিন, প্লিজ। আবির আর কোনো কিছু না বলে চলে যায়। তিশার ইচ্ছে করছে নিজেকে শেষ করে ফেলতে, কিন্তু এটা যে তিশা করতে পারবে না, কারণ আত্মহত্যা করা যে মহাপাপ। এদিকে আবির বাড়ি থেকে বের হয়ে গাড়িতে বসে। গার্ডরা আবিরের পেছনে যাওয়ার জন্য তৈরি হয়, সাথে সাথে আবির রেগে বলে ওঠে, কেউ তোমার সাথে আসবে না, কেউ না। সোহেল ভয়ে ভয়ে বলে, কিন্তু স্যার। আবির এবার চিৎকার করে বলে, আমি একবার বলেছি
যখন কেউ আসবে না মানে কেউ আসবে না। সোহেল ভয় পেয়ে যায় আবির এমনভাবে কথা বলতে দেখে। আবিরের চোখগুলো রাগে লাল রক্তবর্ণ ধারণ করে ফেলেছে, কপালের নীল রক্তটা ফুলে গেছে রাগে। নীরব আবিরের চিৎকার শুনে তাড়াতাড়ি বাড়ির বাইরে বের হয়ে নিজেও আবিরকে আটকাতে যাবে। সাথে সাথে আবির গাড়ি স্টার্ট করে চড়ে ড্রাইভ করে গেটের বাইরে চলে যায়। নীরব চিৎকার করে বলে, ভাইয়া আমার কথাটা তো শোনো একটু প্লিজ। নীরব তাড়াতাড়ি অন্য একটা গাড়িতে উঠে আবিরের গাড়ির পেছন পেছন যাওয়া শুরু করে। নীরবের গাড়ির পেছন পেছন গার্ডরাও যায়। আবির এতটাই জোরে গাড়ি চালাচ্ছে যে নীরব আবিরের গাড়ি একসময় হারিয়ে ফেলে। নীরব গাড়ি ব্রেক করে চিন্তিত গলায় বলে, এখন কি করবো আমি? ভাইয়ার গাড়ি তো হারিয়ে ফেলেছি। ভাইয়া তো হাই স্পিডে গাড়ি চালাচ্ছে কেন? যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে? নীরব আবিরের ফোনে ফোন করে, কিন্তু আবির ফোন রিসিভ করে না। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আবিরের কোনো খোঁজ নেই। কেউ যদি নিজে থেকে নিজেকে লুকিয়ে রাখে তাহলে খুঁজে পাওয়াটা সত্যিই মুশকিল হয়ে যায়। সবাই আবিরকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে তিশার কাছে একটা ফোন আসে। তিশা ফোনটা রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে তুমি? আমি কিন্তু এটা একদমই আশা করিনি তোমার কাছ থেকে। রবিন শিকদার। এই তো, আমাকে তুমি চিনতে পেরেছো। আমাকে কেন ফোন দিয়েছেন আপনি? ফোন যখন দিয়েছি তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? কারণ? কি কারণ? আসলে ওই তোমার স্বামী মানে আবির রহমান আমার গায়ে হাত তুলেছে তোমার জন্য। তাই আমি ভাবলাম কি জানো, কি ভেবেছেন আপনি? এই গায়ে হাত তোলার প্রতিশোধটা একটু অন্যরকম ভাবে নেওয়ার কথা। তবে সেই প্রতিশোধটা আবিরের উপরে নিব না, নিব তোমার বাবার উপরে। কি কি যাতা বলছেন আপনি এসব? আমার বাবা আপনার কি ক্ষতি করেছেন? তোমার বাবা কোনো ক্ষতি করেননি, করেছে তোমার স্বামী। তাই এই ক্ষতিপূরণ তোমার বাবাকে দিতে হবে এই মুহূর্তে। একদম আমার বাবার কোনো ক্ষতি করবেন না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। নিজের বাবাকে যদি বাঁচাতে চাও তাহলে যেই ঠিকানা মেসেজ করে পাঠাচ্ছি ওই ঠিকানাতে চলে আসো, যদি নিজের বাবাকে বাঁচাতে পারো। রবিন সাথে সাথে ফোনটা কেটে দেয়। তিশা বলতে থাকে, হ্যালো হ্যালো, না আমি আমার বাবার কিচ্ছু হতে দিব না, কিচ্ছু না। আজকে এই আবির রহমানের জন্য আমার বাবাকে এই বিপদে পড়তে হয়েছে। ওকে আমি কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না। তিশা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে দেখে বাড়িতে কোনো গাড়ি নেই। তিশা কিছু না ভেবেই নীরবকে ফোন করে। হ্যাঁ ভাবি, বলো। নীরব কোথায় তুমি? কেন ভাবি, কি হয়েছে? নীরব, আমি তোমাকে পরে সব কিছু বলবো, আগে তুমি তাড়াতাড়ি তোমার গাড়িটা নিয়ে বাড়িতে আসো প্লিজ। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তিশার ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে। বাবাকে তিশা বারবার কল করছে কিন্তু কল ধরছেই না। বাবা প্লিজ ফোনটা ধরো প্লিজ।